আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও বন্ধুরা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আমি এভাবে কখনো আলোচনা করতে চাইনি। কয়েকদিন আগে আমাদের প্রিয় কনক সারোয়ার ও ইলিয়াস হোসেন ভাইয়ের শোতে পিনাকিদা বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন পিয়ার নিয়ে, যা হয়তো কিছু মানুষের সন্তুষ্ট করলেও দেশের বেশিরভাগ মানুষকে অসন্তুষ্ট করেছে। চলুন তার সেই মন্তব্যগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে 2টা এপিসোড অলরেডি করেছি। আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম, জাস্ট মায়া করে করিনি, কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি। একটু পরে সেই ভিডিও দুইটা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাতে ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো। মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, একটা সিরিয়াস ডিজাস্টার হবে। আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে, এগুলো কি কথা এরপরে বলা আবার এই পিয়ার তো একটা সিরিয়াস ডিজাস্টার হবে, মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। বলতেছি। হ্যাঁ, এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিয়ারের পক্ষে দাঁড়ায়, তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক এরকম রোখা হয়ে কথা। এই পিয়ারের বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে। হ্যাঁ, এবং আমার এপিসোড কিন্তু রেডি। আমার আমার বিশ্বাস জামাতে ইসলাম পিয়ার জিনিসটা বুঝেইনি ঠিক মতো। আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝেনি, এবং এই পিয়ার করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই। এটা এক্সট্রিমলি সত্যি এক্সট্রিমলি কি কমপ্লেক্স সিস্টেম, তাই এক্সট্রিমলি পিনাকিদা? কমপ্লেক্স সিস্টেম। এটা আমি বাদ দিলাম, এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম। ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে কঠিনের পারলাম কথা। কোনো না কোনো ভাবে, কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে, বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে। এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না। এভাবে না, এত তাই না? বিজ্ঞ রাজনৈতিক দল, ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না। আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে, যদি মনে করেন। দাদা, কঠিন হলেও পিয়ার সিস্টেমে বাংলাদেশে নির্বাচন করা যে এই মুহূর্তে সম্ভব, তা আপনি পরোক্ষভাবে হলেও মেনে নিলেন। এজন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন পিনাকিদার পিয়ার নিয়ে সেই দুটি এপিসোডের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। তবে আপনাদের বলে রাখি, এই ভিডিওতে এমন কিছু তথ্য উপস্থাপিত হবে যাতে আপনাদের কাছে মনে হবে যে আকাশে থেকে যেন পড়লেন। চলুন আল্লাহর নামে শুরু করা যাক। পিনাকিদা, আপনি ভিডিওর এই অংশে বলেছেন জামাত বিজ্ঞ দল হওয়া সত্ত্বেও তারা নাকি পিয়ার সিস্টেম এর নির্বাচন বুঝে না। চলুন এর সত্যতা কতটুকু দেখে আসি ভিডিওর এই অংশে। আর পিয়ার পদ্ধতির প্রশ্ন আমরা তুলেছি। পৃথিবীর প্রায় ৯০-৯১টা দেশে এই পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিও আবার ৬টা পদ্ধতি এর মধ্যে আছে। পিয়ারের কিন্তু আবার একটা সিস্টেম না। বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক অবস্থা, ভোটারদের মন মানসিকতা, পরিবেশ অনুযায়ী যে পদ্ধতিটা অ্যাপ্লিকেবল সেটার ভিত্তিতেই হোক, কিন্তু এখানে একটা পিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা দাবি করেছি। এবং আমরা মনে করি আমাদের কাছে যে তথ্য আছে, ভোটারদের অধিকাংশ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব অধিকাংশ দলই কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষে। প্রিয় দর্শক, আপনারা বুঝলেন তো? কমেন্টে আপনার মতামত জানান। চলুন পিনাকিদার ভিডিওর বাকি অংশগুলো দেখা শুরু করি। জামাত 10 দফা প্রস্তাব দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে, তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন। এটার মানে কি জানেন? মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ, মানে মোট ভোটার আর কি। তো ইলেকশন হইলো বিএনপি পেলো 5 লাখ, জামাত পেলো 3 লাখ। এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন? যাই হোক, এটা হিসাবের জন্য আর কি। আওয়ামী লীগ পেলো ধরেন 1 খান ভোট, তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তো জিতবে তো বিএনপি, তাই না? তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো, এটা তো পুরাই লস জামাতের জন্য। সে বলতেছে না, 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট, মোট ভোটের যত শতাংশ, 300 আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে। তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না, তারা যদি সব মিলায়
1% ভোটও পায়, তাইলে তারা 3টে সিট পাবে, বুঝছাও। যদি 0.5% পায় তাইলেও একটা সিট অন্তত পাবে। ছোট দলের জন্য খারাপ না, সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে। তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে, তাহলে তো ভালোই, তাই না? পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে, তাই না? আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা, আছে তো, আনিনিকা। পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে, আমাদের দেশের লোকেরা মেনে নিবে? পশ্চিমে মদ খাওয়া, জুয়া, ক্যাসিনো মেনে নিবে? আমাদের দেশে মেনে নিবে না। তার মানে পশ্চিমে আছে, এটা কোনো সাফাই হইতে পারে না। হ্যাঁ, ছোট দলের জন্য এটা ভালো। তো জামাত কি ছোট দল নাকি? এবার মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে। ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা, ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত। সত্যি কি তাই? পিনাকিদা, কেন আপনি এই উল্টা পাল্টা উদাহরণ সামনে নিয়ে আসতেছেন? পজিটিভ ভাবে ভাবেন না এই জনপ্রিয় পিয়ার সিস্টেমের নির্বাচন ব্যবস্থাকে। তাছাড়া আপনি নিজেই তো থাকেন পশ্চিমা দেশ ফ্রান্সে, যে দেশটি চরমভাবে ইসলাম ও মুসলিম বিদ্বেষী। তাই বলে কি আমরা আপনাকে গ্রহণ করিনি? করেছি তো। দাদা, পশ্চিমের অনেক কিছুকে আমরা অস্বীকার করতে পারি, কিন্তু সবকিছুকে তো অস্বীকার করতে পারবো না। আপনি নিজেও পারেননি। আপনি নিজে পিএইচডি করতেছেন, আপনার সন্তান সেখানে উচ্চতর ডিগ্রি নিচ্ছে, আপনার পরিবার সেখানে থাকে সেই জীবন ব্যবস্থার মধ্যেই। একসময় আপনিও হয়তো আপনার পরিবার নিয়ে দেশে আসবেন, রাজনীতি করবেন। সমস্যা তো দেখি না। আর এটা তো আমাদের ভুলে গেলে চলবে না যে বিশ্ব এখন একটা গ্রামের মতো, যেখানে তথ্য প্রযুক্তি, ইন্টারনেট মানুষকে জানার সুযোগ দিচ্ছে কোনটা তাকে গ্রহণ করতে হবে এবং কোনটা তাকে বর্জন করতে হবে। একটা সময় ছিল যখন ঢাকা থেকে বরিশালে যেতে প্রায় কয়েক মাস সময় লেগে যেত। কথিত আছে, যেটা মুরব্বীরা বলে, যে বরিশালে যাইতে সাল আইতে সাল, এর নামই বরিশাল। অথচ এখন কয় ঘন্টা লাগে? বরিশাল বাদ দিলেন, দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কয়েক ঘন্টা সময় লাগে, এর বেশি কিছু তো না। আর একটা উদাহরণ দেই, আজ থেকে কয়েক বছর আগেও চিঠি আদান প্রদান করতে কয়েক দিন, এমনকি কয়েক মাসও লেগে যেত। এখন তো কয়েক সেকেন্ড লাগে। সুদূর ফ্রান্স থেকে বা আমেরিকা থেকে আপনাদের লাইভ শো দেখি, সরাসরি তথ্য প্রযুক্তির কল্যাণে। অথচ গত 54 বছরে এই প্রযুক্তির কোনটা বাংলাদেশ আবিষ্কার করেছে বলতে পারেন? এরপরও কি বলবেন পশ্চিমাদের সবকিছু খারাপ? নাকি নিজের জন্য যেটা ভালো অন্যের জন্য সেটা খারাপ হিসেবে জাহির করবেন? চলুন পিনাকিদার ভিডিওর পরের অংশে আমরা যাই। আজ আমরা দেখব যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা, করলে কেন উচিত, না করলে কেন উচিত না। আসেন এটা আমরা আলাপ করি। জামাতের লোকেরা একটু আপনারা দেখেন, একটু বুঝে নিয়েন। আপনারা তো আর বেশি বুঝেন না, মেলা শুনলেন লাগে আমার কথা। আসেন শুনি। আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো, তাইলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন, কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে, কারাই দাবি তুলিচ্ছে। প্রথম দাবি তুলিছে কে জানেন? জানেন না? এই 1994 সালে দাবি তুলেছিল সিপিবি, বুঝছাও। তারপরে দাবি তুলিছে কে? জাতীয় পার্টির জিএম কাদের, বুঝছাও। দুই মাল লাইনে এসে গেল, বুঝছাও। আপনাদের মনে আছে না, জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আসছিল, আবার কইছিল কওয়া যাবে না, কি কয়ে দিছে ইন্ডিয়া। তারপরে কইছে কে? চরমোনাই। আপনার কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন? জামাতের ভাইরা প্যাটার্ন দেখতে পান যে তিনটা দল, আমি কইবার চাইতেছিলাম না, তাও কয়া দিই আর কি। এটা মানুষে মনে করে, আমি কিন্তু কই নাই কিছু, বুঝছাও। তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে। চরমোনাইয়ের ভাইরা মাইন্ড করেন না, এটা আপনাদের সম্পর্কে পারসেপশন। আমি কইছি জন্য তা কিন্তু না, এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন। কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে এই কথা চালু আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই, তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি। পিনাকিদা, আপনি তো বুঝমান মানুষ, তারপরেও কেন আপনি বাচ্চাদের মতো দেশের জনগণকে
ভুলভাল বুঝাচ্ছেন। আমি সিপিবি বা জাতীয় পার্টির কোনো সদস্য নই। আপনি সিপিবির সাবেক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলে আপনি স্বীকার করেছেন। যাক, বাদ দিলাম সে কথা। দাদা, একটা দল, সে যে দলই হোক, তার সবকিছুই কি খারাপ? না, সবকিছু খারাপ হতে পারে না। তার 95% বা 99%ই হয়তো খারাপ, যা জনগণ গ্রহণ করে না। কিন্তু সে দলের 5% বা অন্তত 1%-এর সাথে জনগণের সমর্থন থাকে। তা না হলে সে দল কোনো দেশে টিকতে পারে না। আমরা সিপিডি বা জাতীয় পার্টির সব কাজের বিরোধিতা করলে তো আমরা একসাথে থাকতে পারবো না। আমরা অবশ্যই সিপিডি বা জাতীয় পার্টির ওই বিতর্কিত 95 বা 99% কাজের বিরোধিতা করব। তবে যা দেশের ও জনগণের কল্যাণে, তা গ্রহণ করতে সমস্যা কোথায়? আমি যেমন নিজের মতকে শ্রদ্ধা করি, তেমনি আমাদের অন্যেরও মতকে শ্রদ্ধা করতে হবে। এটাই তো গণতন্ত্র। এরপর আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে যে ভয়াবহ অভিযোগ করলেন, যা আপনার সাবস্ক্রাইবারদের অনেককেই হতাশা করেছে। আমাদের ভুলে গেলে চলবে না, হাসিনা ও স্বৈরাচার বিরোধী লড়াই পীর সাহেব চরমনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সমর্থকদের অবদানকে। 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় কি পীর সাহেবের দলের লোকজন ছিল না? আবার মোদী বিরোধী আন্দোলন বলেন, 24-এর বিপ্লব বলেন, সহ অন্যান্য আন্দোলনে সকল ইসলামী দলের বড় ভূমিকা ছিল। আর আপনার বিরুদ্ধেও কিন্তু ভয়াবহ অভিযোগ আছে। আপনি যাদের পক্ষ হয়ে পিয়ারের বিরুদ্ধে কথা বলছেন, তারাও কিন্তু আপনার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করে। আপনি নাকি ভারতের রয়্যাল এজেন্ট। 2018 সালে বাংলাদেশ থেকে ভারতে যান এবং সেখান থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফ্রান্সে যান। এ বিষয়ে দেখুন, এটা আমার কথা না, এটা তাদেরই কথা। দেখুন, আমার বিবেচনা, আমি অনেক আগেই বলছি, উনি রয়্যাল এজেন্ট। উনি রয়্যাল এজেন্ট। উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায়। আমাদের এখানে আওলা লাগলে পরে কার লাভ হয়? তার লাভটা উনি করছে, মুখে মুখে বলে যে ওটা করো না, সেটা করো না, কিন্তু আসলে উনি রয়্যাল। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো, এটা নিয়ে আমি কথা বলবো না। সিম্পল এক্সাম্পলটা কি, উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন, এর ভিডিও আমরা সবাই দেখছি। উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই। ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের। এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন, থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন, বুঝলেন? উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে, এটা আপনি আমার বুঝান ভাই। ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন তাকে ধরবে না, তুমি এখানে ঢুকলা কিভাবে, দেখবে না? কেমনি গেলেন উনি, বলেন আপনি আমাকে। উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন? কেমনি করে করলেন? তাহলে ইন্ডিয়া, তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন। তার মানে উনি ইন্ডিয়ার পারপাজে সার্ভ করেন। এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে। উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন, মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন। ওনার জীবনের লক্ষ্য একটা, এবং উনি থেকে বিপুল পরিমাণে অর্থ পান, উনি মাল পান, মাল, কথা পরিষ্কার। এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া, মানে বিকৃত মানে রেকার আর কি, বুঝলেন না? বিকৃত হয়ে যাওয়া, বেঁচে যাওয়া, সোল্ড, এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না। নতুন বাংলাদেশে আমরা এসব অভিযোগ, পাল্টা অভিযোগ থেকে দূরে থাকতে চাই। ভুলে যেন না, উপরের দিকে থুতু ফেললে নিজের গায়েই থুতু আগে লাগে। এরপর পিনাকিদার ভিডিওর পরবর্তী অংশে ভারতের সাথে কৌশলে পিয়ারকে জুড়ে দিয়েছেন। এটা সত্যি অবাক লাগে। চলুন ভিডিও অংশটা আমরা একটু দেখে আসি। বুঝছাও, আসলে এই সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা। তাহলে ইন্ডিয়া কেন এই সংখ্যানুপাতিক নির্বাচন প্রমোট করছে? এটার ইন্টারেস্টিং আলাপ, আসেন সে আলাপটা দেখি।
ভারত বাংলাদেশে এখন দুইটা জিনিস চায়, ও তো তালুকদারি গেছে, এখন দুইটা জিনিস চায়। এক, বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে। দুই, আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা নেয়। এই দুইটা উদ্দেশ্যে সফল করবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা, বুঝছেন? এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামাত, বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে। আসেন আমরা দেখি কিভাবে। আসেন প্রথম ইস্যুটা দেখি। ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি, হ্যাঁ, বিপ্লব হয়নি এটা ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি। আওয়ামী লীগ বিএনপি উভয়েরই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এমনকি মতাদর্শগতভাবে বা কৌশলগতভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের জেতার সম্ভাবনা আছে। তার উপরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে, তাহলে যেই দল জোট গঠন করবে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি। আরো স্পষ্টভাবে বলতে গেলে উদাহরণ দিই একটা, বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, জামাতও যদি একই কাজ করে এককভাবে, অন্যদিকে আওয়ামী লীগ যদি তার ছত্রছায়ায় থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিপিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে, তাইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিএনপিকে পরাজিত করে দেবে, সম্ভাবনা বেশি, এবং সংসদে অধিকাংশ আসন আওয়ামী লীগের জোট নেবে। আবার উল্টা দিকে বিএনপি এবং জামাত যদি 2001 সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে, তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ধরেন যদি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় নিজ নিজ সমমনা দলের সাথে জোট গঠন করে, বিএনপিও জোট গঠন করলো, আওয়ামী লীগও জোট গঠন করলো, তাইলে বিএনপির নেতৃত্বাধীন জোটের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে হারায় দিতে পারে, অনেক সম্ভাবনা বেশি। কারণটা হইতেছে যে এই দুইটা জোটের যদি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে অ্যান্টি আওয়ামী লীগ ভোট বেশি, সে অ্যান্টি আওয়ামী লীগ ভোট পুরাটাই যাবে বিএনপি জোটের কাছে। সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে। বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাঁধে, তাহলে পুরা অ্যান্টি আওয়ামী লীগ ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে। এইটা হইতেছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত। সবাই মনে করে যে তিনটা নির্বাচন, এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন, আমি যা বললাম এগুলো একদম টায়ে টায়ে মিলে যাবে। আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস এই তিনটা নির্বাচনে আমরা দেখতে পাই। কি দেখতে পাই? মজার জিনিস দেখতে পাই। এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতেছে যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের চারপাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে। 1991 সালে আওয়ামী লীগ এবং তার 8 দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল 61%। যখন 96 সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হইল 71% এবং 2001 সালে তা দাঁড়াইল 81%। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায়। 91 সালে জামাত বিএনপি একসাথে 43% ভোট পাইছিল। তার মানে 43% ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি, তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু 57% মানুষ কিন্তু জামাত বিএনপিকে চায়নি, ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপিকে চায়নি, তাই না? এই তো হিসাব। 1996 সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায়। 96 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে 54% ভোট পায় এবং 2001 সালে 4 দলীয় জোট মোট 47% ভোট পায়। অবশেষে 2008 সালে আওয়ামী লীগ 55%-এরও বেশি ভোট নিশ্চিত করছিল। তো ধরেন এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকলো, তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা, এটা কি বলা হয়? এর সাফাইটা কি? সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যেই দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই, তাই না? আপনি তো প্রথম 91 নির্বাচনে দেখলেন যে 43% মানুষ মাত্র ভোট দিছে, তার মানে 57% মানুষ ভোট দেয় নাই, চায় নাই এই দল সরকার গঠন করুক, তাই না? কম ভোট পেয়ে জিতে গেছে, সরকার গঠন করছে। 1991 আরেকটু বুঝাই বলি, 1991 বিএনপি 31% ভোট পায়, তার মানে 69% ভোটার বিএনপিকে চায় নাই, তাই না? মানে যেই পরিমাণ ভোটার বিএনপিকে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপিকে চায় নাই। এই অবস্থার সমাধান হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে। কিন্তু আমরা 2008 সালে কি দেখলাম যে 55%-এর বেশি ভোট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলো, মানে ওভারওয়েলমিং মেজরিটি পাইল আওয়ামী লীগ, বিশাল অঙ্কের মেজরিটি, বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ জোটকে নির্বাচনে ভোট দিল। যারা আওয়ামী লীগকে ভোট দেয়নি তারা কম সংখ্যায়, তাই না? তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি?
বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত, আসেন সেটা নিয়ে আলাপ করি। ভিডিওটার এই অংশের শুরুতে পিনাকিদা দেশের জনগণকে ধরে নিতে বলছেন যে 2024 সালের বিপ্লব হয়নি। এরপরে তিনি 1991 সালে দীর্ঘ 9 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর পরবর্তী বিজয়ী প্রধানত দুইটি দলের দানব হয়ে যাওয়া যে নির্বাচন পদ্ধতির কারণে এবং দেশের জনগণ ও অন্যান্য রাজনৈতিক দলকে অসহায়ভাবে এই দানবের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়, তাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। এমনকি তিনি 2008 সালের বিতর্কিত নির্বাচন, যাকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি তার বইতে 2008 সালের নির্বাচনে ভারতের কারসাজির কথা স্বীকার করেছেন, সেই নির্বাচনকে বৈধতা দেন। এরপর তিনি ভারত ও তার সহযোগী আওয়ামী লীগের 24 পরবর্তী সময়ে অতি সহজে ফিরে আসার জুজুর ভয় দেখিয়ে দীর্ঘ আলোচনা করেছেন, যার কোনো প্রয়োজন ছিল না। কেননা পিনাকিদার পিয়ার নিয়ে সাম্প্রতিক দুটি ভিডিও প্রকাশ হওয়ার আগেই আওয়ামী লীগের কার্যক্রম কার্যত এদেশে নিষিদ্ধ এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ না তাদের বিরুদ্ধে মামলাগুলো, বিশেষ করে 24-এর গণহত্যার বিচার সম্পন্ন হয় এবং ছাত্র জনতা একতাবদ্ধ থাকে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এজন্য এখানেই প্রথম পর্বের ইতি টানছি। পরবর্তী ভিডিওতে পিনাকিদার পিয়ার নিয়ে বাকি ভিডিওর আরো চমকপ্রদ জবাব অপেক্ষা করছে। আশা করি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।